প্রেমে ছ্যাঁকা খেয়ে তো অনেকেই অনেক কিছু করে, তবে কেউ কি কখনো এই কারণে দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছে? হ্যাঁ, আমাদের আজকের গল্পের নায়িকা মিকি সেটাই চাই। সে চায় দেশের প্রধানমন্ত্রী হয়ে তার ধোঁকাবাজ বয়ফ্রেন্ডের 12টা বাজাতে। কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া কি এতটাই সোজা? এখন এটাই দেখার পালা যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে কী কী কাণ্ড ঘটায়। আর আদৌ কি সে প্রধানমন্ত্রী হয়ে তার বয়ফ্রেন্ডের উপর রিভেঞ্জ নিতে পারবে, সেটাই দেখব আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা মিস ক্যাম্পাস নামক একটি কম্পিটিশনের ফাইনাল দিন দেখি, যেখানে দেখা যায় মিকি তাকারাইসি নামের একটি মেয়ে এই কম্পিটিশনটি জিতে যায়। আর ক্রাউন পরানোর পর যথারীতি তাকে সকলের উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়, যেখানে সে তার বাকি কম্পিটিটরদের বেশ ছোট করে কথা বলতে থাকে। তাদেরকে উদ্দেশ্য করে অনেক অপমানজনক কথাও বলে সে। আর তার এসব কথা শুনে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় যে সে এভাবে কিভাবে কথা বলতে পারে। কেউই তার এমন স্পিচ দেওয়াতে খুশি ছিল না। তার স্পিচ শেষ হয়ে গেলেও কেউ হাততালি দেয় না। কেউ তাকে প্রেস না করলেও সে নিজেকে হাততালি দিয়ে প্রেস করে, নিজেকে প্রেস করতে থাকে আর সকলকে উদ্দেশ্য করে হাততালি দিতে বলে। আর এই সব কিছু দেখে তার পিছনে দাঁড়িয়ে থাকা কম্পিটিটররা তাকে বলছিল যে মিকি মেয়েটা অনেক বেশি রুড, তার পার্সোনালিটি মোটেও কাইন্ড না, সে কখনোই এই কম্পিটিশন জিততো না, শুধুমাত্র অনলাইন ভোটের কারণে জিতে গিয়েছে। এসব শুনে মিকি তাদের দিকে এগিয়ে আসে আর আবারও তাদেরকে অনেক কথা শোনাতে থাকে। আর আমরা এখানে ভালো করে বুঝতে পারি যে মিকি বেশ অহংকারী আর সে নিজেকে অনেক বেশি সুন্দরী মনে করে। তো মিকির এমন আচার আচরণ দেখে তার কম্পিটিটররা সকলেই মিকিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মিকি তখন খুব ভাব নিয়ে র্যাম্পের উপর হেঁটে যাচ্ছিল, কিন্তু যখনই সে ওই র্যাম্পের উপর দিয়ে হাঁটছিল তখনই সে হঠাৎ করে পা পিছলে নিচে পড়ে যায়। আর এটা দেখে সকলেই চমকে যায়। আর আমরা তখন দেখি একটা ছেলে তখনই তাকে ধরে ফেলে আর আঘাত পাওয়ার থেকে বাঁচিয়ে নেয়। আর এই দৃশ্যটা আশেপাশে সকলে হাঁ হয়ে দেখছিল। মিকিও তখন তাকে অনেক ধন্যবাদ জানায় তাকে এভাবে বাঁচানোর জন্য। তখন দেখা যায় সেই ছেলেটা মিকির বেশ প্রশংসা করে। সে মিকিকে দেখতে হয়ে বলে যে আসলেই তুমি অনেক বেশি সুন্দর, এমন সৌন্দর্য আমি আগে কখনোই দেখিনি। এটা শুনে মিকি অনেক খুশি হয়ে যায়। এমনিতেও তো তার অহংকারে মাটিতে পা পড়ছিল না, আর এই প্রশংসা শুনে সে তো আকাশেই উঠতে থাকে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে কি নিজের এক বন্ধুকে এসব কথা বলছিল। তার বন্ধু তখন তাকে বলতে থাকে, তুমি এর আগেও 1000বার আমাকে এই গল্প শুনিয়েছো, আর এটাও বলেছো যে এরপরে তোমরা দুজন সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলে, তারপর তোমরা অনেক ভালো সময়ও কাটিয়েছিলে। আর এসব গল্প শুনতে শুনতে তোমার প্রেমের গল্প তো আমার মুখস্থ হয়ে গিয়েছে, আর আমি এসব কিছু শুনতে চাচ্ছি না। আর এখানেই আমরা জানতে পারি যে অনুষ্ঠানে দেখা হওয়া সেই ছেলেটির সাথে মিকি ডেট করছে। মিকি বলে, হিরো মাসার কথা শুনলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই, আমার তো খুব ভালো লাগে। তার বন্ধু তাকে বলে, তার মানে মিকি হিরো মাসাকে ভালোবেসে ফেলেছে। এই কথা শুনে মিকি নিজেও বেশ লজ্জা পায়। মিকি অনেক বেশি খুশি ছিল, তাই তার বন্ধুকে বলে, আমি কখনোই ভাবিনি যে আমি এমন কাউকে ডেট করব, যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হবে আর এত বেশি হ্যান্ডসাম হবে, আর তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও এত ভালো হবে। সে তো সব দিক থেকে একদম পারফেক্ট। আর সে নিজেই আরও বলে যে হিরো মাসা তো আমার জন্য একদমই উপযুক্ত বয়ফ্রেন্ড। তো এই সময় আমরা তাদের একসাথে কাটানো কিছু দৃশ্যও দেখতে পাই। মিকির বন্ধু তাকে বলে, এমনটাও হতে পারে যে সেই ছেলেটা মিকিকে ধোঁকা দিচ্ছে আর তাকে ব্যবহার করার চেষ্টা করছে। এই কথা শোনার পর মিকি অনেক বেশি হাসতে থাকে। এরপর সে বলে, মিকি তাকারাইসিকে তো কেউ ধোঁকা দেওয়ার কথা ভাবতেও পারে না, সে তো উল্টো সবাইকে ধোঁকা দিবে, কিন্তু তাকে কেউ কখনো ধোঁকা দিবে না। এসব কথা শুনে তার বন্ধু কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। এরপর মিকি চলে আসে নিজের অফিসে একটা মিটিং শুরু করার আগে তার কাছে একটি ফোন আসে, যেটা হিরো মাসার ছিল। সে মিকিকে জিজ্ঞাসা করে পরের দিন সে কি ফ্রি আছে, কেননা এর পরের দিন তাদের দেখা করার সম্পর্কের 1 বছর হতে চলেছে। তাই সে মিকির সাথে সেলিব্রেট করতে চায়, তাও অনেক স্পেশালভাবে। মিকি তো এসব কথা শুনে বেশ খুশি হয়ে যায় যে তার বয়ফ্রেন্ড এই দিনটা মনে রেখেছে। হিরো মাসা বলে সে তার সাথে ক্যাম্পাস পার্টিতে দেখা করতে চায়, কেননা সে স্পেশালভাবে ওই দিনটিকে সেলিব্রেট করতে চাচ্ছে। আর সে মিকিকে একটি সারপ্রাইজও দিবে। এসব কথা শুনে মিকিও রাজি হয়ে যায়।
তো এরপরে শুরু হয় লাঞ্চ ব্রেক। এই ব্রেকে মিকি যখন একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল তখনই সেখানে একটি মেয়ে আসে। তারপর সে বলে গতকাল মিকির বয়ফ্রেন্ড এই শপিং মলে এসেছিল আর সে একটা ডায়মন্ডের রিংও অর্ডার করেছে। সেখানে হার্ট শেপের মধ্যে এম লেখা ছিল। সে বলেছে তার ওই রিংটা কালকের মধ্যেই লাগবে। মেয়েটা আরও বলে হয়তো মিকির বয়ফ্রেন্ড মিকির জন্য ওই ডায়মন্ড রিংটি অর্ডার করেছে। এইসব কথা শুনে মিকি ইমাজিন করতে থাকে হয়তো তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। এসব চিন্তা করে তার মনের মধ্যে একটু লাড্ডু ফুটতে থাকে। সে খুবই এক্সাইটেড হয়ে যায় আর সোজা বাড়িতে গিয়ে সে তার বন্ধুকেও এসব ব্যাপারে জানায়। সে বলতে থাকে নিশ্চয়ই সে বিয়ের জন্য প্রপোজ করতে চাচ্ছে আর এই কারণে আমাকে সারপ্রাইজ দিবে বলেছে। এসব ভেবে সে তো অনেক খুশি ছিল। সে বিয়ের পর হানিমুনে যাওয়ার প্ল্যানও শুরু করে দেয়। সে এতক্ষণ এত কিছু প্ল্যান করে ফেলে না জানি এরপর সে কি করবে। তো যাই হোক, এরপর আমরা আবারও মিস ক্যাম্পাসের দৃশ্য দেখি যেটা এই বছরে অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে দেখা যায় মিকি ক্যাম্পাসের উইনার ও উইনিং স্পিচ দিচ্ছিল, যেটা সাধারণভাবে সব উইনাররাই দিতে থাকে। তো তখনই সেখানে মিকি চলে আসে আর সবার নজর তার দিকে চলে যায়। মিকিও তখন বেশ ভাব নিয়ে পার্টিতে এন্টার করে। আমরা বুঝতে পারি হিরো মাসে এখানেই তাকে দেখা করার জন্য ডেকেছে, কারণ তাদের প্রথম দেখা তো এখানেই হয়েছিল। তাই হয়তো তারা সব কিছু ওইখানেই সেলিব্রেট করতে চায়। তখনই দেখা যায় মিকির কাছে মাইকো নামের একটি মেয়ে আসে, যে কিনা গত বছরে মিকির কম্পিটিটর ছিল আর সে কম্পিটিশনের রানার আপও হয়েছিল। মেয়েটা তার সাথে ভালোভাবে কথা বলতে আসলেও মিকি এমন ভাব করছিল যেন সে তাকে চিনতেও পারছে না। মিকি যে অহংকারী সে সেটা সবসময় প্রকাশ করে, কিন্তু তবুও মাইকো মিকির সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে। কিন্তু সে যখন এত কথা বলছিল তখনই মিকি তাকে সম্পূর্ণভাবে ইগনোর করে আর সেখান থেকে চলেই যায়। আর যখন মাইকো পিছনে তাকায় তখন সে দেখতে পায় মিকি সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে তার খুব অদ্ভুত লাগে। এরপর মিকি যখন হিরো মাসার জন্য অপেক্ষা করছিল তখনই সেখানে একটা মেয়ে চলে আসে ওই হিরো মাসাকে খুঁজতে। মিকি এই কথা শুনে সে মেয়েটির কাছে এগিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে সেই হিরো মাসাকে কেন খুঁজছে, তার কি দরকার। তখন ওই মেয়েটা মিকির পরিচয় জানতে চায় যে সে তাকে কেন এভাবে জিজ্ঞেস করছে। তখন মিকি জানায় তুমি চাইলে আমাকে তার ফিয়ন্সিও বলতে পারো আর আমার নাম মিকি তাকারাইসি। মিকি তো তার এই কথা শুনে কিছুই বুঝতে পারে না যে মেয়েটা বলছে কি। তো তখনই মেয়েটি তাকে জানায় যে সে প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা হিরো মাসা। সে আরও জানায় হিরো মাসা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশন করছে আর পরবর্তীতে সকলকেই ধোঁকা দিয়েছে। এটাই তার স্বভাব, সে মোটেও ভালো কোনো ছেলে নয়। সে সব সময় তার ভোলা ভালা আচরণ দেখিয়ে সবার সাথে প্রেম করে, তাদেরকে প্রেগনেন্ট করে তারপর ছেড়ে দেয়। মিকি তো এই মেয়ের কথা শুনে হাসতে থাকে আর বলে শোনো, হিরো মাসাকে পাওয়ার জন্য তো কত মেয়ে কত কি করে, কিন্তু সে তো নিজেই আমার কাছে এসেছে, আমি তো তার জন্য কিছুই করিনি, উল্টে সে আমার জন্য কত কি করে যাচ্ছে। এসব কথা শুনে ওই মেয়েটা মিকিকে বলে তুমি কিন্তু অনেক বেশি পস্তাবে, আমার কথা তো বোঝার চেষ্টা করছো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। দেন মেয়েটা যাওয়ার পরই মিকির কাছে হিরো মাসার একটা মেসেজ আসে যেখানে সে মিকিকে নিজের একটা ছবি তুলে পাঠাতে বলেছে। এটা দেখেই তো মিকি বেশ খুশি হয়ে যায় আর ভাবতে থাকে হিরো মাসা কখনোই তাকে ধোঁকা দিতে পারবে না। এইসব মেয়েরা উল্টাপাল্টা কথা বলছে তাকে হিংসা করে বলে হয়তো। তারপর সে নিজের একটি সেলফি তুলছিল, তো তখনই সে দেখতে পায় তার আশেপাশে দাঁড়ানোর একটি মেয়ে একইভাবে সেলফি তুলছে যেভাবে মিকি তুলতে যাচ্ছিল। এরপর সে লক্ষ্য করে তার আশেপাশের অনেক মেয়েই সেই সময় ছবি তুলছে, কিন্তু এতক্ষণ তারা সকলেই নিজেদের ভেতর গল্প করতে ব্যস্ত ছিল। মিকি তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এখানে হচ্ছেটা কি। এরপর সে দেখতে পায় পার্টির সকল মেয়েরা হঠাৎ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তখনই তার কাছে মাইকো চলে আসে আর সে মিকিকে উদ্দেশ্য করে বলে তার একটি ছবি তুলে দিতে। সে হয়তো ছবি তোলার জন্য ফোনটা মিকির কাছে দেয়। মিকি তখন দ্রুত তার মেসেজে যায় আর সেখানে হিরো মাসা সেই মেসেজটি দেখতে পায় যেটা সে মিকিকেও দিয়েছে। এটা দেখে তো মিকি শকড হয়ে যায় আর এই সময় তার বারবার সেই প্রেগনেন্ট মেয়েটির বলা কথা মনে পড়তে থাকে। তারপর সেই মেয়েটি তাকে সত্যি কথাই বলেছিল, তার মানে সেই মেয়েটি তাকে সত্যি কথাই বলেছিল আর হিরো মাসা সব মেয়েদের সাথে এমন করে। এসব কিছু ভেবে সে দৌড়ে সেই পার্টি থেকে বেরিয়ে যায় আর বাইরে যেয়ে সে জুতা
খুলে হাতে নিয়ে দৌড়াতে থাকে। এসব কিছু কোনোভাবেই সে মানতে পারছিল না। অন্যদিকে আমরা হিরোমাসাকে দেখি যে নিজের দাদার সাথে অফিস থেকে বের হচ্ছিল। সব মেয়েরা তাকে এসে ঘিরে ধরে। সে এতটাই ফেমাস ছিল মেয়েদের মধ্যে। তারপর তার দাদা তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর হিরোমাসা সব মেয়েদের সাথে গল্প করতে শুরু করে। তখনই তার অফিসের সামনে মিকি চলে আসে, যার অবস্থা অনেক বেশি বিধ্বস্ত ছিল। মিকি যখন হিরোমাসার অফিসের সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে ওই প্রেগনেন্ট মেয়েটি চলে আসে। সে তখন মিকিকে উদ্দেশ্য করে বলতে থাকে নিশ্চয় এখন মিকি তার কথা বিশ্বাস করেছে। তখন তো অনেক বড় বড় কথা বলছিল। তো এই জবাবে মিকি বলে এমনটা মোটেও নয়। সে শুধুমাত্র হিরোমাসার সাথে কথা বলে এসব বিষয়ে ক্লিয়ার করতে চাইছে, এজন্যই সে এখানে এসেছে। তো এই কথা বলেই যখন হিরোমাসার কাছে যাচ্ছিল তখন সেই মেয়েটি মিকিকে বলে হিরোমাসা তাকে টাকা দিয়েছে মুখ বন্ধ রাখার জন্য। সে সেই টাকাটাও মিকিকে দেখায়। এরপর বলে এখন নিশ্চয় বুঝতে পারছো সে কেমন ছেলে। মিকি তবুও তার কোনো কথা বিশ্বাস করে না আর হিরোমাসার সাথে কথা বলতে এগিয়ে যায়। মিকিকে এ অবস্থায় দেখে সেখানে হিরোমাসাও বেশ অবাক হয়ে যায়। মিকি তাকে বলে তুমি যে মেসেজ আমাকে দিয়েছো সেটা সব মেয়ের কাছে কিভাবে গেল? নিশ্চয়ই তুমি ভুল করে এমনটা করে ফেলেছো, তাই না? আর নিশ্চয়ই আমাকে মেসেজ দিতে গিয়ে ভুল করে সব মেয়ের কাছে চলে গিয়েছে, তাই না? হিরোমাসা তখন মিকির কথার কোনো জবাব দেয় না। মিকি তো তাকে বারবার একই কথা জিজ্ঞেস করতে থাকে। সেই সময় হিরোমাসা তার বডিগার্ডদের ইশারা করলে তারা মিকিকে বাহানা দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। তারা তখন মিকিকে বলে যত টাকা প্রয়োজন এখান থেকে নিয়ে যাও, কিন্তু নিজের মুখ বন্ধ রাখো। এই কথা শুনে মিকি খুব রেগে যায় আর বলতে থাকে তার টাকার কোনো প্রয়োজন নেই। তারা তাকে কি মনে করেছে? হ্যাঁ, এরপর সে হিরোমাসাকে আরও জিজ্ঞেস করতে থাকে যে সে কেন এমনটা করেছে। সে তো তার জন্য রিংও কিনেছিল আর তাকে বিয়ের জন্য প্রপোজও করতে চেয়েছে, তাহলে সে এমনটা কেন করছে? তার এসব কথা শুনে হিরোমাসা সেখানে এগিয়ে আসে আর তাকে বলে সে কখন তাকে এমনটা বলেছে। আর আজকে তার অন্য একটি গার্লফ্রেন্ডের বার্থডে ছিল আর সে তার জন্য এই গিফট হিসাবে এটি কিনেছিল। সে তো মিকির জন্য এসব কেনেইনি। মিকি তো এসব কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তাহলে কেন সে তাকে ক্যাম্পাস পার্টিতে যেতে বলেছিল? এর কারণ কি? জবাবে হিরোমাসা বলে আমি সেই সব মেয়েদেরকে একসাথে দেখতে চেয়েছিলাম যারা সবাই আমার জন্য পাগল। এসব কথা বলেই সে সেখান থেকে চলে যায়। মিকি তখন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে মিকিকে সম্পূর্ণ ইগনোর করে সেখান থেকে চলে যায়। এইসব কিছুতে মিকি অনেক বেশি অপমানিত হয়, তার সব অহংকার মাটিতে মিশে যায় আর সকলেই সেখানে মিকির দিকে তাকিয়ে উপহাস করতে থাকে। এই সব কিছুতে মিকি বেশ ভেঙে পড়েছিল। সে এসব কিছু আর নিতে পারছিল না। তো মিকি যখন বিধ্বস্ত হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল তখন একটা ছেলে মিকিকে উদ্দেশ্য করে বলতে থাকে মিকি তো অনেক বেশি বোকা। এই কথা শুনে মিকি তো অনেক বেশি রেগে যায় আর সে তার উপর চিল্লাতে শুরু করে। ছেলেটা তখন মিকিকে বলে হিরোমাসার রাগ অযথা আমার উপর দেখানোর চেষ্টা করো না, কোনোই লাভ নেই তাতে। মিকি তখন বলে আমি ওর ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি ওকে নিজের প্রেমের জালে ফাঁসাবো, তারপর ওর থেকে রিভেঞ্জ নিব, আর এটা আমার ওয়াদা। তো এর জবাবে ছেলেটা আরও উপহাস করতে থাকে আর বলতে থাকে তুমি তাহলে এদেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও, কেননা এটাই হিরোমাসার থেকে বদলা নেওয়ার একমাত্র উপায়। এছাড়া তুমি কোনোদিনও তার উপর বদলা নিতে পারবে না, কারণ সে অনেক বেশি সাকসেসফুল। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায় আর মিকি তখন বলতে থাকে তাহলে আমি এমনটাই করব, আমি প্রাইম মিনিস্টারই হব। তারপর আমরা জাপানের একটি পলিটিক্যাল স্কুলের একটি অনুষ্ঠান দেখতে পাই, যেখানে ভবিষ্যৎ লিডাররা এসে পলিটিক্যাল বিষয় নিয়ে পড়ালেখা করত। সেই স্কুলেরই একজন টিচার ক্যাসারাগি, তাকে তাদের নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়। তো সেখানে আমরা মিকির সাথে দেখা হওয়া সেই ছেলেটাকেও দেখতে পাই। ক্যাসারাগি যখন সকলকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিল ঠিক তখনই সেখানে মিকি চলে আসে আর সেখানকার গার্ডরা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই মানে না, সরাসরি সেখানে ঢুকে পড়ে। এরপর সে সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি মিকি তাকারাইসি, ইউনিভার্সিটি অফ টোকিও এর টপ স্টুডেন্ট। আমার বয়স 24 আর আমি নেক্সট ইলেকশনে PM পদে অংশ নিব। তাই আমি নিজের জব ছেড়ে এখানে পলিটিক্যাল শিখতে এসেছি। তো তার এই কথা শুনে সকলেই হাসতে থাকে। গার্ডরা তখন তাকে কোনো না কোনোভাবে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু মিকি এরপর সরাসরি স্টেজে উঠে যায়
আর ক্যাসারাগির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আপনারা যদি আমাকে এখানে ভর্তির সুযোগ না দেন, তাহলে আমি পলিটিক্যাল শিখতে সাহায্য না করেন, তাহলে আপনারাই অনেক বেশি পস্তাবেন। তাই আমি চাই আমাকে এখানে অ্যাডমিশন দেওয়া হোক। তার কথা শুনে উপস্থিত সকলেই হাসতে থাকে, কারণ একটা দেশের প্রাইম মিনিস্টার হওয়া তো এতটা সোজা না। আর বললে কি পলিটিক্স শিখে নেওয়া যায়, এটা সময়ের ব্যাপার। তো এই সময় মিস ক্যাসারাগির অবাক হয়ে মিকির দিকে তাকিয়ে থাকে। তখনই অনুষ্ঠানের হোস্ট এসে মিকিকে বোঝানোর চেষ্টা করে যে এই বছর এর ভর্তির এর আগে শেষ হয়ে গেছে, তাই এখন নিজেকে ভর্তি করানো কোনোভাবেই সম্ভব না। এটা শুনে মিকি বলে, তাহলে আপনারা আমার আলাদাভাবে পরীক্ষা নিন, তাহলেই তো হয়ে যায়। হোস্ট তো এই কথা শুনে ঘাবড়ে গিয়ে বলতে থাকে, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখনই সেখানে একটা ছেলে চলে আসে আর মিকিকে উদ্দেশ্য করে বলে, আইনের শোষক হওয়ার ইচ্ছা থাকলে প্রথমে আগে নিজেকে সেই আইন মানতে শিখতে হয়। সে মিকিকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। মিকি তো তাকে দেখেই চিনতে পারে। এরপরই কিছু বডিগার্ড এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে মিকি রেগে মেগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর সে সেই ছেলেটাকে বকে যাচ্ছিল। সে বলতে থাকে, ওই বদমেজাজি পলিটিক্যাল সেক্রেটারির আমার মতো ট্যালেন্টে ভরপুর মেয়েকে চোখেই পড়লো না। আমাকে কি করে সে সেখান থেকে বের করে দিতে পারলো, এত সাহস কি করে হয়। তখনই দেখা যায় তার পেছনে মিস ক্যাসারাগি সেখানেই চলে আসে। মিকি তাকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায়। তখন ক্যাসারাগি তাকে বলে, সে তার লাইফে অনেক পলিটিক্যাল লিডার দেখেছে, তাদের এসব বিষয়ে পড়ালেখা করিয়েছে, কিন্তু তাদের শুধুমাত্র একটাই বড় বড় কথা বলতো, কিন্তু দেশের কোনো কাজই করতো না। সে আরও বলে, তবে সে মিকির মতো মেয়ে প্রথম দেখছে। সে জানে হিরোমাসা তাকে ধোঁকা দিয়েছে, আর এই কারণে মিকি ইলেকশনে দাঁড়াতে চাইছে, কেননা হিরোমাসা প্রাইম মিনিস্টারের ইলেকশনে লড়বে। জবাবে মিকি বলে, আমি শুধুমাত্র তার উপরে বদলা নিতে চাই, তার জন্য যা করার আমি করব। তো এ কথা শুনে ক্যাসারাগি হাসতে থাকে। এরপর সে বলে, প্রাইম মিনিস্টারের পদে লড়ার জন্য সে তাকে সাহায্য করতে পারে। তো পরবর্তীতে ক্যাসারাগি মিকিকে নিয়ে তার অফিসে চলে আসে, যেখানে সে পলিটিক্যাল সেক্রেটারিকে মিকিকে হেল্প করার জন্য নিযুক্ত করতে চাইছিল। কিন্তু মিকি এ কথা শুনে বলতে থাকে, সে এমন ভয়ঙ্কর ব্যক্তির থেকে সাহায্য মোটেও নিবে না। আর সেই ছেলেটাও মিকিকে বলতে থাকে, আমিও বোকাদের পিছনে নিজের সময় ব্যয় করতে চাই না। এরপর জবাবে মিকি বলে, শোনো, তুমি একজন ফিউচার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছো, তাই এভাবে কথা বলতে পারো না। ছেলেটা তখন বলতে থাকে, শোনো, তুমি কখনোই প্রাইম মিনিস্টার হতে পারবে না, তোমার মধ্যে এসব কিছু যোগ্যতাই নেই। মিকি তখন বেশ ভাব নিয়ে বলতে থাকে, তুমি নিশ্চয়ই বিউটি উইথ ব্রেন এমন কাউকেই দেখোনি, এই কারণে এমনটা মনে করেছো। এসব শুনে ছেলেটা মিকিকে উদ্দেশ্য করে বলে, শোনো, একজন লো মেকার যে কিনা দেশ চালাবে, তার ভেতরে এমন অহংকার নয়, বরং ভালোবাসা থাকতে হয়, বুঝতে পেরেছো? মিকি তো এসব শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাই সে মিস ক্যাসারাগিকে এর বিরুদ্ধে নালিশ করতে যায়। তখন ক্যাসারাগি বলে, যদি মিকি পিএম ইলেকশনে লড়াই করতে চায়, তবে তাকে আগে এসবের জন্য সিলেক্ট হতে হবে, আর এটা সে একা কখনোই করতে পারবে না, তার অবশ্যই কারো সাহায্যের প্রয়োজন হবে। সে মিকিকে বলে, মিস্টার ক্যাডোয়াকি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে, কেননা তার এসব বিষয় সম্পর্কে অনেক বেশি নলেজ আছে, আর সে অনেক পলিটিশিয়ানদের সাথে এই পর্যন্ত ইলেকশনে লড়তে সাহায্য করেছে। তো এখানে আমরা জানতে পারি সেই ছেলেটার নামই ছিল তোশিয়া ক্যাডোয়াকি। তো সে তাকেও বলে মিকিকে হেল্প করতে, কিন্তু সে ক্যাসারাগিকে বলতে থাকে, ম্যাম, আমি আপনার কথা কখনো অমান্য করি না, কিন্তু আমি চাই আপনি এই মেয়েকে আমার থেকে দূরে রাখুন, তার কোনো কিছুই আমার পছন্দ না। এ কথা শুনে মিস ক্যাসারাগি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে, দেখো, তোমার নিজেকে প্রমাণ করার জন্য একজন উইনার ক্যান্ডিডেট প্রয়োজন, এই কারণে আমি চাই তুমি মিকির উপর ভরসা রাখো আর ওকে হেল্প করো। তো ফাইনালি মিস ক্যাসারাগির কথায় ক্যাডোয়াকি মিকিকে হেল্প করতে রাজি হয়ে যায়। মিস ক্যাসারাগি নিশ্চয় মিকির মধ্যে এমন কিছু দেখেছিল যে এই জন্য সে তার উপর বিশ্বাস রাখছে আর ক্যাডোয়াকিকেও হেল্প করতে বলেছে। তো যাই হোক, এরপর ক্যাডোয়াকি মিকিকে হুমকি দিয়ে বলে, যদি সে তার একটা কথাও অমান্য করে তবে সে তাকে হেল্প করবে না। মিকিও তখন এক শর্তে রাজি হয়ে যায়। এরপর থেকে শুরু হয় মিকির ট্রেনিং, যেখানে পলিটিক্সের সকল বেসিক ক্যাডোয়াকি মিকিকে বোঝাতে থাকে। আর এখানেই পার্ট 1 শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।